আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি তাহমিনা আক্তার। প্রথমেই সংবাদ শিরোনাম। সংখ্যালঘুদের উপর হামলা চালিয়ে কিছু মানুষ সুবিধা নেওয়ার চেষ্টা করছে। ঢাকা মেডিকেল কলেজ ছাত্র রাজনীতি নিষিদ্ধ। আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন শেখ হাসিনা। আন্দোলনে ৪২ পুলিশ সদস্য নিহত হয়েছেন বললেন আইজিপি। ইসলামী ব্যাংকের প্রধান শাখার সামনে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫। মৌসুমীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, যা বললেন ওমর সানি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংখ্যালঘুদের উপর হামলা চালিয়ে কিছু মানুষ সুবিধা নেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু বিচ্ছিন্ন হামলা হয়েছে, সেগুলো সুসংগঠিত হামলা নয়। এসব হামলা চালিয়ে কিছু মানুষ চলমান পরিস্থিতির সুবিধা নেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি প্রক্রিয়ায় সেনাবাহিনী হস্তক্ষেপ করবে না বলে আশা প্রকাশ করেছেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে শনিবার দেওয়া সাক্ষাৎকারে মির্জা ফখরুল একথা বলেন। তিনি বলেন, আমাদের বা অন্য কোনো দেশে, বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলোই যখন কোনো পরিবর্তন আসে, কিছু মানুষ সুবিধা নেয়ার চেষ্টা করে। দুর্ভাগ্যবশত বাংলাদেশের প্রতিটি বিপ্লবে ক্ষমতাসীন দলের নেতারা, তারা হিন্দু বা মুসলমান যে ধর্মের হন না কেন, শিকারে পরিণত হন। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অসাধারণ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে হয়তো সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বিচ্ছিন্ন কিছু হামলা হয়েছে, তবে সেগুলো কোনোভাবেই সুসংগঠিত বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নয়। যে কোনো সময়ে বিএনপি নির্বাচনে যেতে প্রস্তুত বলে জানিয়েছেন মির্জা ফখরুল। তবে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের নির্বাচন আয়োজনের জন্য আরও সময় প্রয়োজন বলে মনে করেন তিনি। মির্জা ফখরুল বলেন, পুরো নির্বাচন ব্যবস্থাই দূষিত হয়ে গেছে। তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের অবস্থায় নেই। নির্বাচন ব্যবস্থাও সংস্কার আনতে হবে তাদের। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনে অংশ নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, যদি শারীরিকভাবে সুস্থ থাকেন অবশ্যই নির্বাচনে অংশ নেবেন। বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ার অগ্রগতিতে সেনাবাহিনী কোনো হস্তক্ষেপ করবে না বলে মনে করেন মির্জা ফখরুল। তিনি বলেন, সেনাবাহিনী যে দেশের রক্ষক সে বিষয়ে মানুষের বিশ্বাস রয়েছে। তাই আমার মনে হয় না তারা এমন কিছু করবে যা দেশের মানুষের ইচ্ছার বিরুদ্ধে যায়। ঢাকা মেডিকেল কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ। ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাস ও হলে সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। গত শনিবার দুপুরে ঢামেকের একাডেমিক কাউন্সিলের বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ শফিকুল আলম চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে মোট 5টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তগুলো হলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে সংঘাতে নিহতদের আত্মার মাগফিরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন, আন্দোলনে আহত সব শিক্ষার্থীর সুচিকিৎসা নিশ্চিত করা, ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাস, শহীদ ডাক্তার ফজলে রাব্বি ছাত্রাবাস এবং ডাক্তার আলিম চৌধুরী ছাত্রীবাসে সব ধরনের ছাত্র রাজনীতি, আওয়ামী লীগ, ছাত্রলীগ, ছাত্র শিবির, অন্যান্য এবং নতুনদের গঠিত কোনো ছাত্র সংগঠন স্থায়ীভাবে নিষিদ্ধ। ভবিষ্যতে কোনো শিক্ষার্থীকে ক্যাম্পাসে ও হোস্টেলে প্রকাশ্যে বা গোপনে পুনরায় ছাত্র রাজনীতির চর্চা, রাজনৈতিক কর্মসূচি পালন ও তাতে অন্যদের আহ্বান এবং তাদের সমর্থনমূলক কর্মকাণ্ডে প্রচার প্রচারণায় সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে ক্যাম্পাস ও হোস্টেল থেকে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। আর সর্বশেষ সিদ্ধান্ত হলো, গত 12 জুন এক তদন্ত কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী যেসব ছাত্রকে ডাক্তার ফজলে রাব্বি ছাত্রাবাসে অবস্থান, একাডেমিক ক্লাস ও ক্যাম্পাসে নিষিদ্ধের সিদ্ধান্ত হয়, আজকের একাডেমিক কাউন্সিলের সভায় তা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। কলেজ সূত্র জানায়, বৈঠকে ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ডক্টর শফিকুল আলম চৌধুরী সহ একাডেমিক কাউন্সিলের সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত হওয়ার পর নীরবতা ভেঙে নেতাকর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া বার্তায় তিনি দেশে ফিরে আসার অঙ্গীকার করেছেন। তিনি বলেছেন, আমি শিগগির ফিরব ইনশাআল্লাহ। পরাজয় আমার, কিন্তু জয়ী হয়েছে বাংলাদেশের জনগণ।
আমি নিজেকে সরিয়ে নিয়েছি। আপনাদের সমর্থন নিয়ে আমি এসেছিলাম, আপনারা ছিলেন আমার শক্তি। আপনারা যখন আমাকে চাননি তখন আমি নিজে থেকে সরে গেছি, পদত্যাগ করেছি। আমার যেসব কর্মী সেখানে আছেন তারা কেউ মনোবল হারাবেন না। আওয়ামী লীগ বরাবরই উঠে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ সভাপতি গতকাল শনিবার তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন। এই বার্তায় তিনি এই অভিযোগ করেছেন। বার্তাটি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট দেখতে পেয়েছে। বার্তায় শেখ হাসিনা বলেছেন, লাশের মিছিল যাতে দেখতে না হয় সেজন্য আমি পদত্যাগ করেছি। তারা আপনার অর্থাৎ শিক্ষার্থীদের লাশের উপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল, আমি তা হতে দেইনি। তিনি আরও বলেন, তিনি দেশে থাকলে হয়তো আরও প্রাণহানি হতো, আরও অনেক সম্পদহানি হতো। বার্তায় শেখ হাসিনা বলেন, আমি যদি যুক্তরাষ্ট্রের হাতে সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর ছেড়ে দিতাম তাহলে আমি ক্ষমতায় থাকতে পারতাম। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। এরপর 2014 সালে দশম সংসদ নির্বাচন হয় একতরফা, যেখানে বিরোধী দলগুলো অংশ নেয়নি। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়েও বিতর্ক রয়েছে। এই নির্বাচনে আগের রাতেই ব্যালটে সিল মারার ব্যাপক অভিযোগ ছিল। এই নির্বাচন রাতের ভোট নামে পরিচিত ছিল। আন্দোলনে 42 পুলিশ সদস্য নিহত হয়েছেন বললেন আইজিপি। ছাত্র গণ আন্দোলনে 42 জন পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম। রোববার 11 আগস্ট রাজধানীর পল্টনে রাজারবাগ পুলিশ হাসপাতালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা জানান। আইজিপি বলেন, কোটা সংস্কার আন্দোলন দমন করতে গিয়ে ছড়িয়ে পড়া সহিংসতার ঘটনায় বিক্ষুব্ধ জনতার হামলায় পুলিশের বিভিন্ন পদমর্যাদার 42 পুলিশ সদস্য নিহত হয়েছে। তাদের মধ্যে 2 জন র্যাব সদস্য রয়েছে। এছাড়া বহু আহত হয়েছে। তাদের মধ্যে রাজারবাগ পুলিশ হাসপাতালে 507 জন চিকিৎসা নিয়েছে। এছাড়া হামলায় গুরুতর আহত 27 জন পুলিশ সদস্য ভর্তি রয়েছেন, যার মধ্যে একজন আইসিইউতে আছেন। আহতদের চিকিৎসার জন্য সর্বোচ্চ চিকিৎসা সেবা দিচ্ছি। পাশাপাশি আহতদের পরিবারকে মানসিকভাবে সাপোর্ট ও আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে পুলিশকে কাজে ফেরানো নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি। প্রাথমিকভাবে ভিআইপি সড়কে ট্রাফিক পুলিশের সদস্যরা কাজ শুরু করেছে। ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে শুরু করে জাহাঙ্গীর গেট পর্যন্ত আমাদের ট্রাফিক সদস্যরা কাজ শুরু করেছে। আইজিপি বলেন, জনবলের কোনো সমস্যা নেই, তবে যে সমস্যা রয়েছে তা হলো একটি ভীতি কাজ করছে। এটি কাটিয়ে উঠতে ছাত্রদের অনেকেই কাজ করছে। ভিআইপি মোড়ে বেশি করে ট্রাফিক পুলিশ দিয়েছি। তাদের পাশাপাশি শিক্ষার্থীরা রয়েছে, স্কাউট ও বিএনসিসিও রয়েছে। ইসলামী ব্যাংকের প্রধান শাখার সামনে সংঘর্ষ, গুলিবিদ্ধ 5। ঢাকার মতিঝিল এলাকার দিলখুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এস আলম গ্রুপের কর্মীদের সঙ্গে সাধারণ কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গোলাগুলিতে 5 জন আহত হয়েছেন, তবে আহতদের নাম এখনও জানা যায়নি। রোববার সকাল 10:30টার দিকে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। জানা যায়, বৈষম্য বিরোধী ব্যাংকার সমাজ ব্যানারে কিছু লোকজন ব্যাংকের সামনে সমাবেশ করার চেষ্টা করে। ব্যানারে লেখা ছিল, ব্যাংক ডাকাত, লুটেরা, দখলদার ও তাবেদারদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ। কিন্তু তাদের দাঁড়াতে দেয়নি এস আলম গ্রুপের কর্মীরা। এ সময় এস আলম গ্রুপের ব্যক্তিরা তাদের উপর চড়া হয় এবং উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গোলাগুলিতে 5 জন আহত হন। ইসলামী ব্যাংকের একাধিক কর্মকর্তা জানান, সকালে তারা ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অবস্থান নেন। তারা জামানতবিহীন অনিয়ম করে লোন কেলেঙ্কারির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় আকস্মিকভাবে এস আলম গ্রুপের হয়ে কাজ করা কয়েকজন কর্মকর্তা সহ প্রায় শতাধিক লোক অস্ত্র নিয়ে প্রবেশের চেষ্টা করেন। তাদের প্রবেশে বাধা দিলে বহিরাগতরা অস্ত্র বের করে এলোপাথারি গুলি করেন। এ সময় প্রবেশে বাধা দিলে কর্মকর্তাদের উপরে এলোপাথারি গুলি চালানো হয়। গুলিতে ইসলামী ব্যাংকের গোডাউন গার্ড ডিজি শফিউল্লাহ সর্দার, অফিসার মামুন, আব্দুল রহমান ও বাকিবিল্লাহ সহ 5 কর্মকর্তা আহত হন। তাদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। পরে উপস্থিত কর্মকর্তারা পাল্টা ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এ বিষয়ে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে ফোনই পাওয়া যায়নি। তবে একাধিক সূত্রে বিষয়টি নিশ্চিত করেছে। এই ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ খবর পেয়ে সেখানে গিয়েছে। এই মুহূর্তে ইসলামী ব্যাংকের দিলকুশা প্রধান শাখার
সামনে থমথমে অবস্থা বিরাজ করছে। এছাড়াও সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। মৌসুমীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, যা বললেন ওমর সানী। চিত্রনায়িকা মৌসুমীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। দেশের একটি আর্থিক প্রতিষ্ঠানের চেক প্রত্যাখ্যান মামলায় মৌসুমীর বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 16 অক্টোবর দিন ধার্য হয়েছে। জানা গেছে, একটি আর্থিক প্রতিষ্ঠানের 1,06,211 টাকার চেক প্রত্যাখ্যানের অভিযোগে গত বছরের 3 ডিসেম্বর ঢাকার একটি আদালতে চিত্রনায়িকা আরিফা পারভিন জামান মৌসুমীর বিরুদ্ধে মামলা করেন প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা। আদালত মামলাটি আমলে নিয়ে তাকে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। আদালতে হাজির হওয়ার জন্য তার গুলশানের বাসায় সমন পাঠানো হয়। সেখান থেকে সমন ফেরত গেলে 28 এপ্রিল তার বসুন্ধরা আবাসিকের বাসায় আবার সমন পাঠানো হয়। সমন জারির পর মৌসুমী আদালতে উপস্থিত না হওয়ায় 24 জুলাই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। মৌসুমী এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে আছেন, তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে কথা হয় তার চিত্রনায়ক স্বামী ওমর সানীর সঙ্গে। তিনি গণমাধ্যমকে বলেন, এর চেয়ে অনেক বেশি পরিমাণ টাকার, যেমন 1 কোটি, 2 কোটি, 3 কোটি, 5 কোটি টাকার মতো শতাধিক ঋণ খেলাপিকে আমি চিনি। এই প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে তারা পরিশোধ করেনি। সেখানে মৌসুমীর কয়েক লাখ টাকার ঋণের বিষয়টি মামলা পর্যন্ত নিয়ে গেছে। এটা মৌসুমীকে অসম্মান ও অপদস্থ করা ছাড়া আর কিছুই নয়। নামটা যেহেতু মৌসুমী, তাই ভাইরাল করার চেষ্টা করলো। সামান্য কিছু টাকার জন্য মৌসুমীকে যদি অসম্মান করা হয়, তাহলে অন্য কোটি কোটি ঋণ খেলাপির নাম প্রকাশ করা হচ্ছে না কেন? এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।